আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরা জামান মনি, মেট্রোপলিটন কলেজ খুলনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক। আজ আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় থেকে ক্রায়ো সার্জারি সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনা থেকে শিক্ষার্থীদের নিম্নের শিক্ষণফল অর্জিত হবে। ক্রায়ো সার্জারির সংজ্ঞা উল্লেখ করতে পারবে, ক্রায়ো সার্জারির পদ্ধতি বা কৌশল বর্ণনা করতে পারবে, ক্রায়ো সার্জারির ব্যবহার বা প্রয়োগ আলোচনা করতে পারবে, ক্রায়ো সার্জারিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। পরবর্তী স্লাইডগুলিতে আমি পর্যায়ক্রমে আমার পাঠ উপস্থাপন করছি। এই পৃথিবীতে মানুষকে রোগমুক্ত করার জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, যেমন হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি ইত্যাদি। ক্রায়ো সার্জারি ঠিক তেমনি একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে মানুষকে সুস্থ করে তোলার প্রয়াস চালানো হয়। গ্রিক শব্দ ক্রায়ো, যার অর্থ হচ্ছে বরফের মতো ঠান্ডা, এবং সার্জারি, যার অর্থ হলো হাতের কাজ। এই শব্দ দুটি থেকে ক্রায়ো সার্জারি শব্দটির উদ্ভব হয়েছে। শব্দগতভাবে ক্রায়ো সার্জারি হচ্ছে বরফের মতো ঠান্ডা হাতের কাজ। এবার আমরা জেনে নেই সংজ্ঞাগতভাবে ক্রায়ো সার্জারি বলতে কি বোঝায়। ক্রায়ো সার্জারি হচ্ছে এমন এক প্রকার চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক ও রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা যায়। অর্থাৎ যে চিকিৎসা পদ্ধতিতে অত্যন্ত শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে শরীরের অসুস্থ কোষগুলোকে ধ্বংস করা যায়, সেই চিকিৎসা পদ্ধতিকেই ক্রায়ো সার্জারি বলা হয়। ঐতিহাসিকভাবেই বেশ কিছু রোগের চিকিৎসার জন্য ক্রায়ো সার্জারিকে ব্যবহার করা হতো, যার মধ্যে বিপজ্জনক চর্ম সংক্রান্ত সমস্যাও রয়েছে। এবার আমরা ক্রায়ো সার্জারি সম্পর্কে ঐতিহাসিক কিছু তথ্য জেনে নেই। খ্রিস্টপূর্ব 2500 সালের দিকে মিশরীয়রা ত্বকের বিবিধ ক্ষত ও প্রদাহের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতেন। আবার নেপোলিয়নের বিখ্যাত শাস্ত্র চিকিৎসক ডোমিনিক জ্যালেরি অঙ্গচ্ছেদনের কাজে শীতল তাপমাত্রা ব্যবহার করতেন। মূলত ত্বকের চিকিৎসায় ক্রায়ো সার্জারির ব্যাপক প্রয়োগ শুরু হয় 19বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে। শিকাগোর চিকিৎসক উইলিয়াম পসি ক্রায়ো সার্জারিতে কঠিন কার্বন ডাই অক্সাইডের প্রবর্তন করেন। এরপর 1920 সালের দিকে ক্রায়ো সার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়। 1950 সালে ডক্টর রে এলিংটন ক্রায়ো সার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন। ডক্টর ইরবি কুপার ও আর্নল্ডের হাত ধরেই মূলত আধুনিক ক্রায়ো সার্জারি যাত্রা শুরু হয়। পর্যায়ক্রমে তরল নাইট্রোজেন -196 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট যেমন তরল নাইট্রাস অক্সাইড -89 ডিগ্রি সেন্টিগ্রেড, তরল কার্বন ডাই অক্সাইড -79 ডিগ্রি সেন্টিগ্রেড, তরল আর্গন -196 ডিগ্রি সেন্টিগ্রেড, ইথাইল ক্লোরাইড ডাইমিথাইল ইথারপ্রোপেন -41 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন ইত্যাদি ব্যবহার করে ক্রায়ো সার্জিক্যাল চিকিৎসার ব্যাপক উন্নতি সাধন করা হয়। এবার আমরা ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতির একটি চিত্র দেখি। তোমরা দেখতে পাচ্ছ এটি একটি ক্রায়ো সার্জিক্যাল চিকিৎসা পদ্ধতি। এখানে একটি ডিভাইস দেখা যাচ্ছে, যে ডিভাইসটির মাধ্যমে তরল বিভিন্ন গ্যাসীয় পদার্থ রোগীর শরীরে প্রবেশের মাধ্যমে রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। এবার আলোচনা করছি ক্রায়োথেরাপি সম্পর্কে। ক্রায়ো সার্জারি কৌশল প্রয়োগ করে চিকিৎসা করাকেই ক্রায়োথেরাপি বলে। ক্রায়োথেরাপিতে টিউমার টিস্যুর তাপমাত্রা 12 সেকেন্ডের ভিতরে কমিয়ে -120 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসা হয়।
এই থেরাপিতে যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে ক্রায়োগান বলে। ক্রায়োগানে ব্যবহার করা হয় ক্রায়োপ্রোব, যা মূলত এক ধরনের সুচ, এবং এই ক্রায়োপ্রোবের মাধ্যমেই বিভিন্ন তরল রোগীর শরীরে প্রবেশ করানো হয়। নিম্নে চিত্রে আমরা এবার দেখব ক্রায়োগান ও ক্রায়োপ্রোব। এটি হচ্ছে ক্রায়োগান। এই ডিভাইসটিকে বলা হয় ক্রায়োগান, যার ভিতর বিভিন্ন তরল থাকে, এবং এই যে দণ্ডাকার যে পদার্থ ডিভাইসটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ক্রায়োপ্রোব। এই ডিভাইসের মাধ্যমে বিভিন্ন তরল রোগীর শরীরে প্রবেশ করানো হয়। ক্রায়ো সার্জারির পদ্ধতি। এই পদ্ধতিতে ক্রায়োপ্রোবের মাধ্যমে খুব দ্রুত টিউমার টিস্যুর ভিতরে তরল আর্গন গ্যাসের নিঃসরণ করানো হয়, এবং এর ফলে জমাটবদ্ধ অবস্থায় টিউমার টিস্যুটির ক্ষয়সাধিত হয়। মূলত তরল আর্গন গ্যাসের নিঃসরণের ফলে টিস্যুটির তাপমাত্রা অত্যধিক হ্রাস পায়। তাপমাত্রার অত্যধিক হ্রাসের ফলে কোষের পানি জমে গিয়ে ওই টিস্যুটি একটি বরফ পিণ্ডে পরিণত হয়। বরফ পিণ্ডের ভিতরে টিউমার টিস্যুটি আটকা পড়ে গেলে এতে রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, কারণ -165°C তাপমাত্রায় রক্ত ও অক্সিজেন পরিবাহিত হতে পারে না। এ কারণেই জমাটবদ্ধ অবস্থায় টিউমার টিস্যুটির ক্ষয়সাধিত হয়। এরপরে আবার ক্রায়োপ্রোবের প্রান্ত দিয়ে টিউমার টিস্যুটির ভিতরে হিলিয়াম গ্যাস নিঃসরণের মাধ্যমে টিস্যুটির তাপমাত্রা 20°C থেকে 40°C এ উঠানো হয়। তখন জমাটবদ্ধ অবস্থায় টিউমার টিস্যুটির বরফ গলে যায় এবং টিস্যুটি ধ্বংস হয়ে যায়। এই হচ্ছে ক্রায়ো সার্জারির পদ্ধতি। এবার আলোচনা করছি ক্রায়ো সার্জারির ব্যবহার সম্পর্কে। ওয়াট, মোল, স্কিন ট্যাগ, সোলার কেরাটোস নিউরোমা ও ছোটখাটো চর্ম ক্যান্সার সমূহের জন্য ক্রায়ো সার্জারি চিকিৎসা করা হয়। বেশ কিছু অভ্যন্তরীণ শারীরিক রোগ যেমন লিভার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, লাং ক্যান্সার, ওরাল ক্যান্সার ইত্যাদি চিকিৎসায় এই পদ্ধতি ব্যবহৃত হয়। মারদের কোষকলার কোমল অবস্থা যেমন প্ল্যান্টার ফ্যাসিলিটিস এবং ফিব্রোমা ইত্যাদিও এই পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করা যায়। ক্রায়ো সার্জারির বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে অন্য সব পদ্ধতির চেয়ে এই পদ্ধতি বেশি সুবিধাজনক, কারণ শল্য বা অ্যালোপ্যাথি চিকিৎসার মতো এক্ষেত্রে কোনো কাটাছাড়া করার প্রয়োজন হয় না। মূলত চামড়ার ভিতর দিয়ে ক্রায়োপ্রোব ঢুকানোর জন্য অতি ক্ষুদ্র ছিদ্র করার প্রয়োজন হয়, ফলে রোগী ব্যথাও তেমন একটা অনুভব করতে পারে না। এ কারণেই এই পদ্ধতিটি বেশি সুবিধাজনক। সার্জারির ক্ষেত্রে ব্যথা, রক্তপাত ও অন্যান্য জটিলতা সমূহকে ক্ষেত্রে একেবারেই কমিয়ে আনা হয়, কারণ এক্ষেত্রে যেহেতু কাটাছাড়া করা হয় না, সেজন্য রোগী কম ব্যথা পায় এবং রক্তপাতের কোনো সম্ভাবনা এখানে নেই বললেই চলে। অন্যান্য চিকিৎসার চেয়ে এটি কম ব্যয়বহুল এবং সুস্থ হতেও সময় কম লাগে, কারণ এই চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালে খুবই স্বল্প সময় অবস্থান করতে হয়, অনেক ক্ষেত্রে হাসপাতালে থাকতেও হয় না। এর ফলে এটি অন্যান্য চিকিৎসার চেয়ে কম ব্যয়বহুল এবং কাটাছাড়া না করার দরুন রোগী খুব সহজেই এবং অল্প সময়ে সুস্থ হয়ে যায়। অনেক সময় লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে ক্রায়ো সার্জারি সম্পন্ন করা যায়। এই ক্ষেত্রে অ্যালোপ্যাথি চিকিৎসার মতো একজন রোগীকে পূর্ণভাবে অচেতন করার প্রয়োজন হয় না, যা অনেক নিরাপদ। এই চিকিৎসাটি নিরাপদে বারবার করা যায়
এমনকি সার্জারি, কেমোথেরাপি, হরমোন থেরাপি ও রেডিয়েশনের মতো স্ট্যান্ডার্ড চিকিৎসার পাশাপাশিও করা সম্ভব। এছাড়া আরো কিছু সুবিধা ক্রায়োসার্জারির ক্ষেত্রে পরিলক্ষিত হয়, যেমন চিকিৎসকগণ শরীরে সীমিত পরিসরে এই চিকিৎসা দেন, ফলে নিকটবর্তী স্বাস্থ্যবান কোষকলাগুলি ধ্বংসের হাত থেকে রক্ষা পায়, যা সাধারণত অ্যালোপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে সম্ভব নয়। যেসব রোগীরা তাদের বয়স ও অন্যান্য শারীরিক কারণে স্বাভাবিক সার্জারির ধকল নিতে অক্ষম, তাদের জন্য এই পদ্ধতিটি হলো একটি আদর্শ চিকিৎসা পদ্ধতি। ক্রায়োসার্জারির বেশ কিছু অসুবিধাও রয়েছে। অন্যতম অসুবিধাটি হলো এই চিকিৎসা পদ্ধতিটি হচ্ছে একটি স্বল্পমেয়াদী চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ এই চিকিৎসা পদ্ধতির দীর্ঘমেয়াদী কার্যকারিতার ক্ষেত্রে বেশ অনিশ্চয়তা পরিলক্ষিত হয়। কারণ অ্যালোপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে যেমন অপারেশনের মাধ্যমে রুগ্ন কোষ কলাকে সম্পূর্ণভাবে অপসারণ করা যায়, এই ক্ষেত্রে অনেক সময় তা সম্ভব নাও হতে পারে। কোনো একটি অসুস্থ কোষ অভ্যন্তরে রয়ে গেলে তা পার্শ্ববর্তী কোষ অথবা টিস্যুকে আক্রান্ত করতে পারে, ফলে সুস্থ কোষগুলি অসুস্থ কোষগুলির মাধ্যমে আবার সংক্রামিত হয়ে শরীরে রোগ লক্ষণ সৃষ্টি করতে পারে। এর ফলে এই সিস্টেমটি সাধারণত অনেক সময় দীর্ঘমেয়াদী সুস্থতা এনে দিতে পারে না। এটি আনুবীক্ষণিক ক্যান্সার ছড়ানোকে প্রতিহত করতে পারে না। এই ছিল মোটামুটি ক্রায়োসার্জারির কিছু অসুবিধা। ক্রায়োসার্জারিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ বা ব্যবহার সম্পর্কে এবার আলোচনা করছি। মত ও গবেষণার ফলাফল, অর্থাৎ ক্রায়োসার্জারির গবেষকগণ পরস্পরের মধ্যে মত বিনিময় ও গবেষণার ফলাফল বিনিময়ের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর ইন্টারনেট ব্যবহার করেন। ক্রায়োসার্জারির জন্য অভিজ্ঞ ডাক্তার তৈরিতে ভার্চুয়াল রিয়ালিটির প্রয়োগ করা হয়। তোমরা জানো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি বিস্ময়কর এবং যুগান্তকারী উদ্ভাবন হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে অবাস্তবকে বাস্তবের মতো অনুভব করার একটি পদ্ধতি। কাজেই এই পদ্ধতির মাধ্যমে ক্রায়োসার্জিক্যাল ডাক্তারদেরকে বিভিন্ন বিষয়ের ট্রেনিং দেওয়ার মাধ্যমে দক্ষ ও অভিজ্ঞ ডাক্তার তৈরিতে প্রয়াস চালানো হয়। অর্থাৎ ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে ক্রায়োসার্জারির অভিজ্ঞ ডাক্তার তৈরি করা হচ্ছে বর্তমানে। বিভিন্ন তথ্য, অর্থাৎ রোগীর বিভিন্ন তথ্য এবং ক্রায়োসার্জারি সংক্রান্ত গবেষণার ফলাফল ইত্যাদি সংরক্ষণ করার জন্য ডাটাবেস সিস্টেম ব্যবহৃত হতে পারে। ক্রায়োসার্জারির জন্য কাঁচামাল সংগ্রহ, ব্যবহার ইত্যাদি থেকে শুরু করে পণ্য উৎপাদন, বিপণন সর্বত্রই তথ্য প্রযুক্তি ব্যবহৃত হয়। বর্তমানে পুরো প্রক্রিয়াটি কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমেও সম্পন্ন করা যেতে পারে। আজকে আমার আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোন একটি টপিকস নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তোমরা নিয়মিতভাবে পড়াশোনা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি।
তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।